তো আমাদের উপরের অর্ডার ব্যাটিং এ একটা পূজারার মতো লোক খুব দরকার ছিল, সেটা নেই। আর ওকে। রোহিত শর্মা আমার মনে হয় না মেন্টাল ঠিক স্পেসে আছে। তো কবে যাবে কবে আসবে কেউ কিছু জানে না। নমস্কার, উইলরিলে আবার আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজর্ষি চৌধুরী। রাজদা, তোমাকে উইলরিলে আবার স্বাগত জানাই। থ্যাংক ইউ। কয়েকদিন বাদেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফি 5 টেস্টের সিরিজ। কি মনে হয় তোমার সিরিজের প্রিভিউ হিসেবে এই শো? তো কি মনে হচ্ছে তোমার এই সিরিজ নিয়ে? অস্ট্রেলিয়া এগিয়ে আছে। আচ্ছা, কি কি কারণে? আমাদের ব্যাটিং দুটো প্লেয়ারের ওপর ডিপেন্ডেন্ট, কেএল রাহুল আর বিরাট কোহলি। কেএল রাহুল এবং বিরাট কোহলি। তুমি ঋষভ পান্থের নাম নিলে না এবং ইনফর্ম ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের নাম নিলে না। না, ঋষভ পান্ত যদি 30-এ 4-এ ঢোকে তাহলে অস্ট্রেলিয়াতে আমার মনে হয় না অতটা এফেক্টিভ হবে। কিন্তু আমাদের উপরের অর্ডার ব্যাটিং এ একটা পূজারার মতো লোক খুব দরকার ছিল, সেটা নেই। আর রোহিত শর্মা আমার মনে হয় না মেন্টাল ঠিক স্পেসে আছে। তো কবে যাবে কবে আসবে কেউ কিছু জানে না। আর আমার তো মনে হয় ওই দুজনের উপর বেশি ডিপেন্ডেন্ট। আমাদের বোলিং ভালো, আমাদের বোলিং খুব ভালো, কিন্তু ব্যাটিংটা আমি বোলিং নিয়ে আগে তাহলে কথা বলেইনি, ব্যাটিং নিয়ে পরে আসছি। বোলিং তুমি বলছো যতক্ষণ না স্বামী পৌঁছচ্ছে সেই অবস্থাতেও বলছো বোলিং ভালো। ঠিক আছে, বোলিংটা স্বামী গেলে স্ট্রেংথেন হবেই, কিন্তু বোলিংটা ঠিক আছে, কিন্তু ব্যাটিংটা ভীষণ নড়বড়ে। আচ্ছা, অস্ট্রেলিয়াতে বলটা নরম করতে হবে, বল উপরে আসবে, ব্যাটের উপরে বল লাগবে, তো লোক লাগবে যে খেলে বলটাকে নরম করতে পারে। তো তার জন্য ওরকম পূজারা টাইপ একটা ক্যারেক্টার খুব দরকার। পূজারা বলো, রাহুল দ্রাবিড় বলো, মহেন্দ্র অমরনাথ বলো, গাওস্কর বলো, ভেঙ্কসারকর বলো, ওরকম টাইপ একটা ক্যারেক্টার খুব দরকার। সবাই গিয়ে শট মেরে যাবো, ওটা দেওয়া হবে না। আমার মনে হয় ডিফিকাল্ট হবে। আচ্ছা, সেদিন কিন্তু টিম পেনও বলেছে যে সবাই ঋষভ পান্তকে হাইলাইট করছে ইন্ডিয়ার ওই ভিক্টরির জন্য। আসল স্টার কিন্তু ছিল পূজারা, কারণ এতক্ষণ ব্যাট করেছিল, আমাদের বোলারদের টায়ার্ড করে দিয়েছিল। ওকে, তো তোমার কি মনে হয় এই যে তুমি বলটাকে পুরনো করা, নরম করা, এই যে কথাগুলো বলছো, এগুলো কি কেএল রাহুলের কাছ থেকে তুমি এক্সপেক্ট করছো? হ্যাঁ, কেএল রাহুল ক্লাস প্লেয়ার। কেএল রাহুলের ঘরানা খুব ভালো, আমি বলছি না অন্যদের ঘরানা খারাপ, কিন্তু এই যে কারেন্ট মাইন্ডসেট আছে, যেটা দেখা যায় কি সব বলে শট মারবো, যার জন্য আমরা নিউজিল্যান্ডের এগেনস্টে 3-0 হারলাম। হ্যাঁ, ওই মাইন্ডসেটে যারা বড় হয় ওদের জন্য মুশকিল হবে। তবে তুমি বলছো এই সব বলে মারা বা অতিরিক্ত অ্যাটাকিং ক্রিকেটটাই ভারতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 হারিয়েছে। 100%। তবে মানে নিজেকে যদি কেউ নিজের লিমিটেশন না বোঝে আর ওরকম ডিসিশন নেয়, তাহলে তো আরো ঝামেলায় পড়লো। ব্যাঙ্গালোরের ভেজা উইকেটে ব্যাট করে কেউ টসে জিতে, তার মানে কত ওভার কনফিডেন্স আর কত অন্য টিমকে আন্ডার এস্টিমেট করেছিল কি আমরা মেরে দেবো। দেখো, যেখানে টিমের কোচ বলছে যে আমাদের লক্ষ্য একদিনে দরকার হলে 400 রান তুলবো, প্রয়োজনে 2 দিন ব্যাট করবো, তো যদি তোমাকে 400 রান একদিনে তুলতে হয় তোমাকে তো এরকম ব্যাটিংই করতে হবে, এই অ্যাটাকিং ক্রিকেটই তো। তাহলে আবার 2 দিন ব্যাট করার কথা বলছে কেন? ওর কথার কোনো মাথা মুন্ডু নেই, ওর কথার কোনো মাথা মুন্ডু নেই। আমি তোকে পাঠিয়েছিলাম, তুই লিংকে ট্যাগ করে দে ওই ভিডিওটা। ও কিছুদিন আগে অব্দি বলছিল কি ইন্ডিয়াতে ফরেন কোচদের আনার দরকারই নেই, ওরা নাম্বার 1 কমিউনিকেট করতে পারে না, আমাদের ইন্ডিয়ান কোচ হলেই হবে। ও আর ওয়াসিম আকরাম মিলে পডকাস্ট করলো, নিজে এলো, আসার সাথে সাথে 2টো ফরেন কোচ। কিসের জন্য?
ও গৌতম গম্ভীরের কথা আর কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, বিরাট কোহলির উপর তোমার প্রত্যাশা বেশ খানিকটা আছে বলে মনে হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজে, যদিও বিরাটের রিসেন্ট ফর্ম আমরা সবাই দেখেছি। তুমি তা সত্ত্বেও বিরাটের উপর, মানে বিরাট এবং কেএল রাহুল, এমন দুজনকে তুমি ভারতের ব্যাটিং এর মূল স্তম্ভ হতে যাচ্ছে বলে মনে করছো এই সিরিজে? দুজনের কেউই ফর্মে নেই, তা সত্ত্বেও তোমার কোহলির উপর এতটা প্রত্যাশার কারণ কি? বড় প্লেয়ার, বড় সিরিজ এবং অস্ট্রেলিয়ার সাফল্য। অস্ট্রেলিয়া সফলতা আছে, বড় প্লেয়ার ভাই, বড় সিরিজে মোটিভেশনটা অন্যরকম হবে। আচ্ছা, আর শুভমন গিল নাম্বার 3 ব্যাটসম্যান, যার উপর নাম্বার 3 মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে প্লেয়ারটা ব্যাট করবে, তার কথা তুমি এখন অব্দি বললে না। তারপর শুভমন গিল সাদা বলে খুব ভালো, কিন্তু অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাটাককে, এই জোরে বোলিং অ্যাটাককে হ্যাঁ ও সামলাতে পারবে কিনা 3 নম্বরে, ওটা নিয়ে আমার ডাউট আছে। গত সফরে তো ভালো খেলে দিয়েছিল, খেলেছে, কিন্তু আমার ডাউট আছে কি ওর সাথে কাউকে একজনকে খেলতে হবে বড়। হ্যাঁ, কারণ নাম্বার 3 জন্য ও যদি নাম্বার 5 ব্যাটিং করতো তাও ঠিক ছিল, কিন্তু নাম্বার 3 জন্য হ্যাঁ ইন্ডিয়ান উইকেটে ঠিক আছে, সাবকন্টিনেন্ট উইকেট এসবে ঠিক আছে, কিন্তু এই অস্ট্রেলিয়ান উইকেটে আমার ডাউট আছে। ও যদি ভালো খেলে খুব ভালো, এমনিতে সাহা বলে খুব ভালো প্লেয়ার। জয়সওয়াল এবং সরফরাজ দুজনের প্রথম অস্ট্রেলিয়া ট্যুর। হ্যাঁ, জয়সওয়ালকে একটু নিজেকে কার্টেল করতে হবে। হ্যাঁ, অত শট মেরে পারবে না ম্যানেজ করতে, কারণ অস্ট্রেলিয়াতে বলটা উপরে আসবে, তো ব্যাকফুটে সোজা ব্যাটার যদি মারতে যায় কভার দিয়ে ও আউট হয়ে যাবে, তো ব্যাকফুটে ওকে হরিজন্টাল শট মারতে হবে, আর ওটার জন্য ওকে পেশেন্স দেখাতে হবে, কারণ ও যতক্ষণ না জায়গা পাচ্ছে ততক্ষণ তো হরিজন্টাল ব্যাটে মারতে পারবে না। তো ওই পেশেন্সটা কি ফ্যাক্টর হবে জয়সওয়ালের জন্য। সরফরাজ খানের দেখো, সরফরাজ খান আমার ওর আর ওর ভাইয়ের প্রতি একটা সফট কর্নার আছে, কারণ অনেক ফাইট করে ওরা এসছে, আর প্রচন্ড ভালো ওয়ার্ক এথিক। হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ঠিক করেছে, নাহলে এরকম ভাবে তো ফার্স্ট ক্লাস ক্রিকেটার রান করা যায় না। কিন্তু আমার ওর খেলা দেখে আমার জোরে বোলিংটা ও কিরম ভাবে ম্যানেজ করতে পারে ওটা দেখার জন্য ওয়েট করবো ওই উইকেটে জোরে বোলিংটা। ওকে, রোহিত শর্মা যে থাকছে না সম্ভবত এখন অব্দি, কোনো ক্লিয়ার ইন্ডিকেশন, কোনো ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট এখন অব্দি নেই, পুরোটাই মানে একটা ধোঁয়াশার মতো। রোহিত শর্মা যদি না খেলে সেক্ষেত্রে তোমার ওপেন কাকে কাকে দিয়ে করানো উচিত বলে মনে হয়? আমার মনে হয় কেএল রাহুলকে দিয়ে ওপেন করাবে, কেএল রাহুল আর ওদিকে জয়সওয়াল, মানে যেটা গৌতম গম্ভীর মোটামুটি হিন্টস দিয়েছিল লাস্ট প্রেস কনফারেন্সে। ওকে, এবার একটুখানি বোলিং ডিপার্টমেন্ট আছে, তুমি বললে বোলিংটা যথেষ্ট শক্তিশালী। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় যে 5 টেস্টের সিরিজ, যদিও আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দেখেছি 5 টেস্টের সিরিজ অলরেডি গোটা কয়েক টেস্ট খেলে তারপর ভারত যাচ্ছে, তো বুমরা 5টা টেস্ট খেলার মতো ধকল নিতে পারবে? বুমরা তো ওর জন্য রেস্টই দিল না, বুমরাকে তো খেলালো না, ও তো ওয়ার্কলোড ম্যানেজ করছে, এসব আছে না গল্প। আচ্ছা, আর শামি না পৌঁছানো অবধি বুমরা বাদে বাকি পেস অ্যাটাকটাকে নিয়ে তোমার কি মনে হয়? বাকি পেস এটা এরা ইন্ডিয়া এ ট্যুর গেল, তার মধ্যে এখানে তো সিরাজ আছে, হ্যাঁ, তারপরে মুকেশ কুমার আছে, ফর্মে নেই কিন্তু রিসেন্টলি। হ্যাঁ, রিসেন্টলি সিরাজ ফর্মে নেই। ঠিক আছে, বোলিংটা নিয়ে আমার মনে হয় না বোলিংটা ইজ এনিথিং টু ওয়ারি। আর শামি পৌঁছে যাবে তো হোপফুলি ওর ফিট থাকে, বোলিংটা নিয়ে আমার মনে হয় না অত ওয়ারি করার কিছু আছে, কিন্তু ব্যাটিংটা
দুজনের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। রোহিত শর্মা ঠিক মেন্টাল ফ্রেমে থাকলে বলতাম 3 জন, নাহলে দুজনের উপরে বেশি চাপ হয়ে যাচ্ছে। আর এই যে রোহিত শর্মা রিলেটেড যে বিতর্ক একদম সিরিজ শুরু হওয়ার আগে এবং একটা ধোঁয়াশা, এইটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে বলে তোমার মনে হচ্ছে? ইম্প্যাক্ট তো একটু তো হবেই। এটা দেখো, এটা একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। মানে আমাদের জেনারেশনের কাউকে জিজ্ঞেস করলেই বলবে কি এটা কি হচ্ছে। হ্যাঁ, তো আর এখনকার জেনারেশনের সবাইকে বলবে এটা তো হওয়াই উচিত, সাপোর্ট লাগবে, এই সেই প্যাটার্নিটি লিভ কাজে হয়। কিন্তু 10টা-5টা কাজ করা আর দেশের জন্য টেস্ট ক্রিকেট খেলা ইজ ডিফারেন্ট। তাহলে তো লোকে পাগল হতো না ইন্ডিয়া খেলার জন্য। ঠিক আছে, আইপিএল মাইপিএল আলাদা কথা, টি20, আইপিএল, সাদা বল, এসব আলাদা কথা। দেশের জন্য টেস্ট সিরিজ খেলা ইট ইজ আ মেগা ডিল। তো ওটার জন্য এখন লোকের চিন্তাধারা যদি চেঞ্জ হয়ে যায়, তো আমার কি করার আছে? আমাদের জেনারেশনের জন্য এটা ঠিক না, কারেন্ট জেনারেশনের জন্য এটা ঠিক। তো জেনারেশন গ্যাপ। ওকে, অস্ট্রেলিয়া টিমের দিকে যদি তাকাই, অস্ট্রেলিয়া টিমের জন্য কোন প্লেয়াররা এই সিরিজে তোমার গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে হয়? অস্ট্রেলিয়া জেনারেলি ব্যালেন্স টিম। ওদের সব জায়গায় সব ফরম্যাটে লোক পেয়ে যায় ওরা ঠিক মতো। হ্যাঁ, জেনারেলি ব্যালেন্স টিম। ওয়ার্ল্ড কাপে দেখো না কি করলো, ওয়ার্ল্ড কাপটা, হ্যাঁ আমাদের 50 ওভার ওয়ার্ল্ড কাপটা, ও একটা জেনারেল ব্যালেন্স আছে। আমাদের কি হয়ে যায়, আমাদের পারফরমেন্সটা একটু উপর নিচ হতে থাকে সারাক্ষণ। আইদার আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই, আর নাইলে আমাদের কনফিডেন্স লো হয়ে যায়। সেটা বিভিন্ন কারণের জন্য হয়, কিন্তু এটা হলো আমাদের ট্রেড। কিন্তু অস্ট্রেলিয়া টিম এমন একটা টিম, ওদের একটা স্ট্যান্ডার্ডাইজড ইয়েতে অপারেট করে। তো সিরিজের ফাইনাল স্কোর লাইন কি হবে বলে তোমার প্রেডিকশন? ইন্ডিয়া 4-1 নাহলে 3-1 হারবে। 4-1 না হলে 3-1 হারবে, মানে কোনোভাবেই তুমি একটার বেশি টেস্ট ইন্ডিয়াকে জিততে দেখছো না? 3-1, 4-1 এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ডব্লিউটিসি ফাইনাল গল্প শেষ। ওটাতে বোধহয় 5টা ম্যাচ জিততে হবে না 4টা ম্যাচ জিততে হবে না, তা না হলেও হয়তো অন্যদের উপর ডিপেন্ড করতে হতে পারতো। ডব্লিউটিসি ফাইনাল গল্প শেষ, ভেবে লাভ নেই। হ্যাঁ, মানে আমি খুব খুশি হব যদি আমার প্রেডিকশন উল্টো হয়। সম্ভাবনা কতখানি সেটা হওয়ার? হ্যাঁ, আমার প্রেডিকশন উল্টো হলে আমি খুব খুশি হব নিজেই, কিন্তু আমার মনে হচ্ছে না সব উল্টো হবে। কারণ সবকিছুতে তোমার মিনিমাম লেভেলটা থেকে না, বেঞ্চ স্ট্রেংথ থেকে বোঝা যায় তোমার টিমের স্ট্রেংথ কত। ইন্ডিয়া এ টিমটার অবস্থা দেখো কি হলো, এ টুরে ব্যাটিং এর কি অবস্থা হলো। ধ্রুব জুড়েলকে আমরা কিন্তু এই আলোচনা এখন অব্দি মিস করে গেলাম। ধ্রুব জুড়েলের ব্যাটিং দেখে তোমার? হ্যাঁ, ওই ছেলেটার মধ্যে there is something different। হার্ড হিটে এসছে, টেম্পারামেন্ট ভালো, উইকেটে পড়ে থাকে, মারার বল মারে। আমার ছেলেটাকে খুব ভালো লাগে। তোমার কি মনে হয় ঋষভ পান্ত এবং ধ্রুব জুড়েলকে একসঙ্গে খেলানো উচিত? যদি ব্যাটিং এ অন্যরা ফেল করে তাহলে না খেলাবার কি আছে, ব্যাটসম্যান হিসেবে খেলা দিতে পারে অবশ্যই। আর সাই সুদর্শন, পার্টিকাল, অভিমন্যুশন, এদের প্রতি এদের কেমন দেখলে ইন্ডিয়া এ হয়ে যে টুরে? আমি খেলা হয়তো দেখিনি, আমি কিছু হাইলাইটস দেখেছি আউট হওয়ার। সাই সুদর্শন আমার খুব ফেভারিট প্লেয়ার, কিন্তু ওর বাজে সিরিজ গেছে। হ্যাঁ, কেউ বড় রান করেনি না, কেউ বড় রান করেনি ওই সিরিজে। তো ও দেখে আমার ওইটার থেকে আমার আরো বেশি মনে হচ্ছে তোমার রিজার্ভ স্ট্রেংথ থেকে বোঝা যায়। একদম। অনেক ধন্যবাদ রাজদা। সিরিজের মধ্যে আবার তোমার সঙ্গে কথা হবে। ভালো থেকো। থ্যাংক ইউ।